বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি দায়ী করা যায় কার্বন ডাই অক্সাইড নামক গ্রিনহাউস গ্যাসকে। এই গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যা মানব সভ্যতার জন্য বয়ে নিয়ে আসতে পারে মহাবিপর্যয়। তাই প্যারিস থেকে শুরু করে সব জলবায়ু সম্মেলনের একটাই উদ্দেশ্য, কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায়। মূলত কার্বন নিঃসরণ কমানোর জন্য বিভিন্ন কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের উপর নির্গমনের হার অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ধার্য করা হয়। এই ব্যাপারটাই হলো কার্বন ট্যাক্সিং। কার্বন ট্যাক্সের অর্থ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান ব্যবহার করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী 2023 সালে বৈশ্বিক কার্বন নির্গমনের পরিমাণ ছিল প্রায় 37.4 গিগাটন, যা 2022-এর 36.8 গিগাটন থেকে সামান্য বেশি। অন্যদিকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত বিশ্বের 74টি দেশের 1000-এর বেশি বড় বড় কোম্পানি কার্বন প্রাইসিং এর আওতায় এসেছে। ফলে মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 25% কিংবা 11.9 গিগাটন কার্বন ডাই অক্সাইড নির্গমনে সরাসরি এর প্রভাব পড়বে। 2023 সালের তুলনায় এই সংখ্যা অতিরিক্ত 68টি দেশের উপর প্রভাব রাখবে। সংখ্যাগত এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা, আর তা হলো উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ডেটা এর মতে বৈশ্বিক উষ্ণতা 1.5% এর মধ্যে রাখতে হলে কার্বন নির্গমন প্রায় 7.5% হারে কমাতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF এর মতে 2030 সাল নাগাদ প্রাইসিং হওয়া উচিত বর্তমান $8 প্রতি গিগাটনের প্রায় 10 গুণ বা $75 প্রতি গিগাটন। ইউরোপীয় ইউনিয়নের ইমিশন ট্রেডিং সিস্টেম বিশ্বের সবচেয়ে বড় কেপ অ্যান্ড ট্রেড প্রোগ্রাম। 2024 সালের ডেটা অনুযায়ী এই প্রোগ্রামের ফলে গড় কার্বন প্রাইস 90 ইউরো বা $98 প্রতি টন অতিক্রম করেছে এবং নির্গমন কমেছে 30%। কার্বন প্রাইসিং এর আলোচনা আসলে সুইডেনের কথা না বললেই নয়। 1991 সাল থেকে কার্বন কর চালু করে দেশটি 40% নির্গমন হ্রাস করতে পেরেছে, পাশাপাশি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বজায় রেখেছে। কানাডায় 2019 সালে কার্বন কর $20 কানাডিয়ান থেকে 2024 সালে $50 কানাডিয়ান বা $37 উন্নীত হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের উদাহরণও উল্লেখযোগ্য। 2008 সাল থেকে সেখানে কার্বন নির্গমন কমেছে 12%। তবে উন্নয়নশীল দেশগুলো এখানে সবচেয়ে পিছিয়ে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কার্বন কর একটি জটিল চ্যালেঞ্জ। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে একাধিক গাড়ি যাদের রয়েছে তাদের দিতে হবে কার্বন কর। উন্নত দেশের মতো এবার বাংলাদেশেও যুক্ত হতে যাচ্ছে কার্বন কর। 2023 সালে প্রথম বাংলাদেশের গাড়ির মালিকদের জন্য $2 প্রতি টন হারে কার্বন কর চালু করা হয়। এতে লাভ তো হয়নি, বরং বিশ্বব্যাংকের সমীক্ষা বলে দেশের কার্বন নির্গমন 92 মিলিয়ন টন থেকে বেড়ে হয়েছে 95 মিলিয়ন টন। এই ব্যর্থতার কারণ জানতে হলে আমাদেরকে বাংলাদেশের অর্থনীতির আগাগোড়া বুঝতে হবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো টেক্সটাইল শিল্প, যা দেশের মোট রপ্তানি আয়ের 84% এবং প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের উৎস। এই শিল্পে প্রচুর এনার্জি বা জ্বালানির প্রয়োজন হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা অনুযায়ী প্রতি টনে মাত্র $15 কার্বন কর বসালে এই শিল্পের বার্ষিক প্রবৃদ্ধি 1.2% পর্যন্ত কমে যেতে পারে। এতে করে রপ্তানি আয় কমবে, বেকারত্ব বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নামতে পারে ধস। অন্যদিকে যাদের এই কর নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামানোর কথা, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ, এখনও কোনো ফেডারেল কার্বন অ্যাক্ট পাশ করতে পারেনি। ক্যালিফোর্নিয়ার ক্যাপ অ্যান্ড ট্রেডের বাইরে অন্যান্য স্টেটগুলোতে কার্যকরী পদক্ষেপের যথেষ্ট অভাব রয়েছে। অপর পরাশক্তি চীনে 2021 সালে চালু হওয়া 50 চাইনিজ ইউয়ান বা $7.70 প্রতি টন প্রাইসিংও যথেষ্ট কম এবং এতে প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে না। এছাড়া রয়েছে কার্বন লিকেজ, অর্থাৎ কার্বন কর আরোপকারী দেশ থেকে উৎপাদন প্রক্রিয়া অন্য করবিহীন দেশে স্থানান্তর। বিপরীতে সাধারণ জনগণ বাড়তি করের বোঝা বহন করতে চায় না, যেমনটি আমরা দেখেছি ফ্রান্সের ইউলো ভেস্ট আন্দোলনে। পরিবেশ নীতির নামে সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপালে তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে, কোনো বিশেষ সুবিধা তো প্রদান করেই না। এশিয়া ও আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে বলা যায় কার্বন প্রাইসিং গ্রহণ করা বা না করা অনেকাংশে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত। যেমন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার জন্য কার্বন প্রাইসিং গ্রহণ করেছে। ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া ও চিলি এই পথে এগিয়েছে।
হয়েছে, কিন্তু আফ্রিকার দেশগুলোতে এ ধরনের কোনো বাড়তি কর আরোপ করা যায়নি। বাংলাদেশের মতো দেশে, যেখানে নিম্ন আয়ের জনগণ অধিকাংশ আয়ের অংশই খাদ্য ও জ্বালানিতে ব্যয় করে, তারা কার্বন করের ফলে সৃষ্ট মূল্যস্ফীতির সরাসরি শিকার হবে। আবার কার্বন লিকেজের ফলে কার্বন কর বৃদ্ধি পেলে শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাইরে, যেখানে বাধা নিষেধ শিথিল রয়েছে, সেখানে চলে যেতে পারে। এতে করে দেশের অর্থনীতি আরেকটি ধাক্কা খাবে। আর এই সংকট থেকে উত্তরণের জন্য এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন একটি সমন্বিত ও ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন। উন্নত দেশগুলো যদি এখনই উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রকৃত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ না করে, তাহলে কার্বন কর শুধুমাত্র একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। তাই কার্বন করকে কার্যকর করতে হলে উন্নত দেশগুলোর তাদের ঐতিহাসিক দায়িত্ব স্বীকার করে কার্বন নিঃসরণ কমানোর মূল দায়িত্ব গ্রহণ করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্বন করের রাজস্ব উন্নয়নশীল দেশগুলোর অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন বা অভিযোজন ও প্রশমনে ব্যয় করতে হবে। আর বৈশ্বিক বাণিজ্য নীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা এখন সত্যি অপরিহার্য, কিন্তু তা যেন কোনো দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি না করে, সেটি নিশ্চিত করতে হবে।